ওনার নিজের একটা নাটকের দল আছে, এরাই হচ্ছে এখানে সব কিছু করে। উনি লোকনাট্য দল থেকে ১৯ জনকে এখানে নিয়োগ দিয়েছেন। হল বরাদ্দ নিয়ে উনি একটা তুগুলকি করতেন। আমরা যাদেরকে ডিজেবল বলেছি তাদেরকে নিয়ে একটা ফেস্টিভ্যাল হবে, ওই দিন সকালবেলা ওনার লোকজন বলতেছে হল বরাদ্দ দেওয়া যাবে না। ফেসবুক টুইটারের অ্যাকাউন্ট থেকে ওদের ছবি একটা ডাউনলোড করে ওইটা প্রিন্ট করে দিয়ে দেওয়া হয়েছে। শিল্পী জানেও না এইরকম করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। ওনার চোখের মনে হয়েছে যে ও আমার সাথে একটু উল্টাপাল্টা করতে পারে, সাথে সাথে তাকে ঢাকার বাইরে বদলি করে দেবে। 12 বছরে রাত 9টায় অফিস শুরু হতো, রাত 2টায় শেষ হতো। একটা সরকারি অফিসে কেন এটা হবে? নিয়োগ নিয়ে এইখানে মানে বিভিন্ন রকম কার্যক্রম নিয়ে কী ধরনের কর্মকাণ্ড হয়েছে সেটা কি বলবো। মানে আমার আরেকজন সহকর্মী একটু আগে বলে গিয়েছেন যে ওনার নিজের একটা নাটকের দল আছে, ওনার ঢাকা সাংস্কৃতিক দল নামে, এরাই হচ্ছে এখানে সব কিছু করে। বাংলাদেশে আর কোনো দল নাই, আর কোনো কিছু নেই। ওনার সংগঠন থেকে, ওনার প্রতিষ্ঠান থেকে দল থেকে, উনি লোকনাট্য দল থেকে ১৯ জনকে এখানে নিয়োগ দিয়েছেন। এবং আপনারা এর বাইরেও যদি একটু দেখেন, অনেকে বলবে হয়তো সাংস্কৃতিক কর্মীরা আছেন, আপনি যদি কিছু না, আপনি যদি গত কয়েক বছরের ওনার এই সময়কালে আমাদের যে হল বরাদ্দের তালিকা সেটা যদি দেখেন আপনি, তাহলে আপনি অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবেন যে এইখানে মানে হল বরাদ্দ নিয়ে উনি একটা তুগুলকি করতেন যে উনার যাকে ইচ্ছা থাকে এবং যে উনার কাছে এসে ওনার পা চাটতে পারবে, ওনার কথা মতো চলতে পারবে। ওই বিভিন্ন রকম ফোরামে, আমাদের এখানে যে সাংস্কৃতিক বিভিন্ন ফোরাম আছে, ফেডারেশন বা অন্য ওইখানে ওনার পারপাস যারা সার্ভ করবে তাদেরকে উনি এখানে হল বরাদ্দ দিবেন। ওরা নাটক কী করে না করে এগুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। আপনি অনুদানের তালিকা টান দেন, মানে আপনি ওনার একনায়কতন্ত্রের নমুনা একটা দেখেন, সেটা হলো এখানে মানে ডিজেবল, বিশেষ সুবিধা বঞ্চিত যারা বাড়ি, আমরা যাদেরকে ডিজেবল বলেছি, তাদেরকে নিয়ে একটা ফেস্টিভ্যাল হবে। তাদের হল বরাদ্দ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, প্রোগ্রাম সেট, ব্রিটিশ কাউন্সিলের সাথে আন্তর্জাতিক একটা প্রোগ্রাম। ওই দিন সকালবেলা ওনার লোকজন বলতেছে হল বরাদ্দ দেওয়া যাবে না, হল খোলা যাবে না, কর্তৃপক্ষের নির্দেশ নেই। এইভাবে মানুষকে উনি এভাবে হয়রানি করতো। এবং এটার জন্য শুধু আমরা না, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের বড় বড় মানুষরাও কিন্তু এই যে বিদেশি মানে বিভিন্ন গেস্টদের কাছে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে। এখানে আপনি অবাক হয়ে যাবেন যে এখানে আমাদের একটা নিয়মিত প্রোগ্রাম হয়, এশিয়ান আর্ট বাইনিয়াল। এইখানে বিদেশি শিল্পীদেরকে আনার কথা বলে, বিদেশি শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর কথা বলে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। অথচ ওইসব শিল্পকর্ম কোত্থেকে সংগ্রহ করা হয়েছে জানেন? ওদের ফেসবুক টুইটারের অ্যাকাউন্ট থেকে ওদের ছবি একটা ডাউনলোড করে ওইটা প্রিন্ট করে দিয়ে দেওয়া হয়েছে। শিল্পী জানেও না, কিন্তু এইরকম করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এইরকমভাবে এইখানে কাজগুলো করা হচ্ছে। শিল্পকলা একাডেমিতে কাজ করি আমরা, সরকারি চাকরি করি, আমাদের বিধিমালা আছে, আমাদের কিভাবে ট্রান্সফার হবে, কিভাবে পদায়ন হবে, কিভাবে পদোন্নতি হবে, কোনো কিছুর তোয়াক্কা করতেন না। ওনার চোখের মনে হয়েছে যে ও আমার সাথে একটু উল্টাপাল্টা করতে পারে, সাথে সাথে তাকে ঢাকার বাইরে বদলি করে দেবে। অথচ আমাদের প্রবিধানে ঢাকার অফিসারদেরকে বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। আবার একইভাবে আমাদের জেলার অফিসারদেরকে ঢাকায় আনার কোনো সুযোগ নেই। উনি তাদেরকে কোনো রকম কোনো আইনের তোয়াক্কা করবেন না। উনার এখানে বসে কাগজ একটা করেন কি করেন না, উনি ঢাকার বাইরে থেকে অফিসারদেরকে এখানে নিয়ে আসেন, এবং তখন তারা যেহেতু ওনার কোনো নিয়মে আসে নাই, ওনার দয়ায় আসছে, তখন উনি তাদেরকে দিয়ে যা ইচ্ছা তা করাতে পারেন। এবং এইখানে আপনি শুধু একটা যদি মৌলিক প্রশ্ন করেন যে শিল্পকলা একাডেমিতে গত এই এতগুলো বছরের পর বছর আর কি, প্রায় ওনার কর্মকালীন সময় পুরোটাই 10-11 বছরে, 12 বছরে রাত 9টায় অফিস শুরু হতো, রাত 2টায় শেষ হতো। একটা সরকারি অফিসে কেন এটা হবে? হ্যাঁ, হতে পারে বিশেষ কোনো আন্তর্জাতিক প্রোগ্রাম হচ্ছে এখন, সেখানে 2-4 দিনের জন্য আমাদেরকে রাতে প্রোগ্রাম করতে হতে পারে। এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ও করে, এটা পৃথিবীর সব জায়গায় করে। কিন্তু দিনের পর দিন কেন রাতের বেলা 9টা থেকে রাত 2টা পর্যন্ত অফিস হবে? এবং এরপরে শোনা যায় যে ঢাকা ক্লাবে রাতের বেলা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, ওইখানে অনেক ধরনের লোকজন থাকে, কি হয় না হয় এগুলো আমরা অনেক কিছু শুনেছি। যেহেতু আমরা থাকি নাই, মানে আমাদেরকে অনেক চাপ সৃষ্টি করার পরে আমরা থাকি নাই এখন, এই জন্য আমরা চোখে দেখি না সেগুলো।